নমস্কার, আদাব। আমি প্রশান্ত কুমার রায়। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব। আমরা যদি এই অধ্যায়টা অ্যানালাইসিস করি তাহলে আমরা খেয়াল করে দেখব যে ম্যাক্সিমাম কোশ্চিন অধ্যায় 6 এর ক্যালোরিমিতি থেকে আসছে। তাই আমরা প্রথমে ক্যালোরিমিতি নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা এখন আলোচনা করব ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতিতে বলা হয়েছে কোনো তাপীয় সিস্টেমে দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয়ভাবে সংস্পর্শ করলে উচ্চ তাপমাত্রার বস্তুটা তাপ হারাবে এবং নিম্ন তাপমাত্রার বস্তুটা তাপ গ্রহণ করবে। এখন আমরা দেখি আমরা একটা তাপীয় সিস্টেম নিয়েছি। এই তাপীয় সিস্টেম বা ক্যালোরিমিতির মূলনীতিটা তখনই অ্যাপ্লিকেবল হবে তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত কি? প্রথম শর্ত আমাদের বলেছে এই তাপীয় সিস্টেম বাইরে থেকে তাপ আসবে না, অর্থাৎ এই সিস্টেমে বাইরে থেকে তাপ আসা পসিবল না, আসা যাবে না। এই তাপীয় সিস্টেম থেকে তাপ বাইরে যাবে না, অর্থাৎ এখান থেকেও তাপ বাইরে যাওয়া যাবে না, এবং কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হতে পারবে না। এ এবং বি বস্তুর মধ্যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হতে পারবে না। এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতির ইকুয়েশনটা জানি। এই তাপীয় সিস্টেমে আমি দুটি বস্তু নিয়েছি। একটা বস্তু আমাদের এ, আরেকটি বস্তু হচ্ছে বি। এ বস্তুর তাপমাত্রা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস, বি বস্তুর তাপমাত্রা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস। এ বস্তুর ভর হচ্ছে m1 কিলোগ্রাম এবং এর আপেক্ষিক তাপ হচ্ছে S1 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। বি বস্তুটার ভর হচ্ছে m2 কিলোগ্রাম এবং বি বস্তুর আপেক্ষিক তাপ S2 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। এবং এই দুইটা বস্তুকে আমি তাপীয়ভাবে সংস্পর্শ করছি। দেন কি হবে? এই বস্তুটা আমাদের তাপ হারাবে এবং এই বস্তুটা তাপ গ্রহণ করবে। যেহেতু আমাদের বলে দেওয়া আছে T2 ডিগ্রি সেলসিয়াসটা T1 ডিগ্রি সেলসিয়াসের থেকে বড়, অর্থাৎ এই বস্তুটা হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু এবং বি বস্তুটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু। এদের মধ্যে তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত হতে থাকবে যতক্ষণ না তাদের তাপমাত্রাটা সমান হয়। আমরা ধরে নিলাম যে এক সময় গিয়ে দুইটা বস্তুর তাপমাত্রা T2 ডিগ্রি সেলসিয়াস হলো। এ বস্তুটা উচ্চ তাপমাত্রার বস্তু, বি বস্তুটা নিম্ন তাপমাত্রার বস্তু। এ বস্তুটা তাপ হারাবে, বি বস্তুটা তাপ গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে? যতক্ষণ না তাদের তাপমাত্রাটা সমান হয়। আমরা ধরে নিলাম যে এক সময় গিয়ে তাদের তাপমাত্রাটা T ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে। তাহলে এই বস্তুটা তাপ হারাতে হারাতে T ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে এবং বি বস্তুটা তাপ গ্রহণ করতে করতে T ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে। আশা করি এতটুকু বুঝছি। এখন আমরা দেখি যে গৃহীত তাপ। আমরা কিউ এর একটা ইকুয়েশন জানি যে ms ডেল টি অথবা ms ডেল থিটা। এমটা ভর, এই বস্তুটার ভর, এস হচ্ছে কি এই বস্তুটার আপেক্ষিক তাপ, আর ডেল টি বা ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনটা কি? এই বস্তুটার তাপমাত্রা ছিল T2 ডিগ্রি সেলসিয়াস, এ কোথায় গিয়ে পৌঁছালো? T ডিগ্রি সেলসিয়াসে। তাহলে পরিবর্তনটা কতটুকু? T2 থেকে -T, এতটুকু পরিবর্তন। এখন আমরা দেখি গৃহীত তাপ। তাহলে এই বস্তুটার ভর কি? m2 এবং এর আপেক্ষিক তাপ কি? S2। তাহলে আমরা ভর বসাইলাম m2, আপেক্ষিক তাপ কত? S2। এখন আমাদের ডেল টি বা তাপমাত্রার পরিবর্তন। এই বস্তুটার শুরুতে তাপমাত্রা কত ছিল? T1 ডিগ্রি সেলসিয়াস, এ কততে গিয়ে পৌঁছালো? T ডিগ্রি সেলসিয়াস। তাহলে পরিবর্তনটা কত? T ডিগ্রি সেলসিয়াস মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝছি। এখন আমরা দেখব বর্জিত তাপ। কোন বস্তুটা তাপ ত্যাগ করবে? এ বস্তুটা তাপ ত্যাগ করবে। তাহলে এ বস্তুর ভর কি? m1, এ বস্তুর আপেক্ষিক তাপ কত? S1 এবং পরিবর্তনটা কতটুকু? T2 থেকে কোথায় গিয়ে পৌঁছাইছে? T ডিগ্রি সেলসিয়াসে। তাহলে আমরা বলতে পারবো T2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস T ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, আমরা এখানে লিখলাম T ডিগ্রি সেলসিয়াস মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আমরা লিখলাম T2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস T ডিগ্রি সেলসিয়াস। এখানে খেয়াল করি, অবশ্যই এই তাপমাত্রা তিনটার যদি আমি ক্রম করি তাহলে আমাদের এই ইকুয়েশনটা আসবে T2 অবশ্যই। তাহলে এই পরিবর্তনটাকে আমাকে সবসময় ধনাত্মক আনতে হবে।
তাহলে টি অবশ্যই টি1 এর থেকে বড়, এই জন্য টি থেকে টি1টা বিয়োগ দিব, এবং টি2টা কি টি এর থেকে বড়, এই জন্য টি2 থেকে টিটা বিয়োগ দিব। অতএব আমরা বলতে পারি এটা যদি আমাদের কিউ1 হয়, এটা যদি আমাদের কিউ2 হয়, তাহলে কিউ1 সমান সমান কিউ2, অর্থাৎ গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এখন আমরা আলোচনা করব আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ বিষয়টা কি? আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞায় লিখেছি যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। আমরা এখানে m ভরের একটা বস্তু নিলাম, সেই বস্তুটাতে আমরা তাপ দিলাম, তাহলে আমরা শুরুতে দেখব যে কোনো একটা বস্তুতে আমি যদি তাপ দিই তাহলে তার তাপমাত্রা কিন্তু বাড়বে, অর্থাৎ শুরুতে তার তাপমাত্রা T1 কেলভিন, শেষে তার তাপমাত্রা হলো কত T2 কেলভিন, অর্থাৎ কোনো একটা বস্তুতে আমি তাপ দিলাম তার তাপমাত্রা কিন্তু বাড়বে। এখন আমরা যদি খেয়াল করি পানি এবং তামার মধ্যে আমি এখানেও তাপ দিলাম, এখানেও তাপ দিলাম, তাহলে আমি কি খেয়াল করব যে পানি এবং তামার সমান পরিমাণ তাপ দিলাম, তাহলে কোন বস্তুটার তাপমাত্রা বেশি বাড়বে? আমরা অবশ্যই সবাই বলবো যে তামার তাপমাত্রাটা বেশি পরিমাণ বৃদ্ধি পাবে এবং পানির তাপমাত্রাটা কম বৃদ্ধি পাবে। এই যে তামার তাপমাত্রাটা বেশি পরিমাণ বৃদ্ধি পেল এবং পানির তাপমাত্রাটা কম পরিমাণ বৃদ্ধি পেল, এটা যেই বিষয়ের উপর নির্ভর করবে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। এখন আমরা বিষয়টা বুঝি। আমরা লিখব m কিলোগ্রাম ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা ডেল থিটা কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন কিউ জুল। অতএব 1 কিলোগ্রাম ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন, তাহলে আমরা কি পেলাম? কিউ ভাগ এমটা নিচে আসবে উইকিং নিয়ম অনুসারে, এবং এই ডেল থিটাটাও কি আসবে? নিচে আসবে। তাহলে এই যে আমাদের ইকুয়েশনে বা সংজ্ঞায় কি দেওয়া আছে যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এই আপেক্ষিক তাপ এস সমান আমরা কি বলতে পারি? কিউ ভাগ এম ডেল থিটা। এবার আমাদের যদি প্রশ্ন করা হয় আপেক্ষিক তাপের একক কি, আমরা ওই ইকুয়েশন থেকে একক নিয়ে আসতে পারবো। তাহলে এস ইকুয়াল টু কি পাইছি? কিউ ভাগ এম ডেল থিটা। তাপের একক কি? জুল। তাপের একক হচ্ছে জুল। ভরের একক কি? কিলোগ্রাম। এবং ডেল থিটা তাপমাত্রার একক কি? কেলভিন। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসলো? জুল। কিলোগ্রামটা উপরে গেলে কিলোগ্রাম ইনভার্স 1 এবং কেলভিন ইনভার্স 1। আশা করি বুঝছি। এখন আমাদের বোর্ডে 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে জানতে চেয়েছে যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন বলতে কি বুঝো? দ্বিতীয় প্রশ্ন বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কিলোগ্রাম পার কেলভিন বলতে কি বুঝো? এবং তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কিলোগ্রাম পার কেলভিন বলতে কি বুঝো? আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞায় পড়েছি যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপ। তাহলে আমরা বলতে পারি যে প্রথম প্রশ্নটা যে 1 কিলোগ্রাম পানির তাপমাত্রা কত কেলভিন বাড়াতে? 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন 4200 জুল। আমাদের আপেক্ষিক তাপের সংজ্ঞায় দেওয়া ছিল যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন হবে। তাহলে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন বলতে বোঝায় যে 1 কিলোগ্রাম পানির তাপমাত্রা কত কেলভিন বাড়াতে? 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন হচ্ছে কত জুল? 4200 জুল। ঠিক একই রকম ভাবে 1 কিলোগ্রাম বরফের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 2100 জুল, 1 কিলোগ্রাম তামার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন হচ্ছে 400 জুল। আশা করি বুঝছি। এখন যদি আমাদের প্রশ্ন করা হয় যে সমান পরিমাণ, আমি এখানে বরফ নিলাম, সমান পরিমাণ বরফ এটা পানি নিছি, এটা আমাদের বরফ এবং এটা হচ্ছে আমাদের তামা, এবং তিনটারই ভর সমান, তিনটারই ভর হচ্ছে আমাদের সমান। এখন আমি যদি সমান পরিমাণ তাপ এই তিনটাতেই প্রয়োগ করি, সমান পরিমাণ তাপ দিলাম, তাহলে প্রশ্ন হচ্ছে কোন বস্তুর তাপমাত্রাটা বেশি বৃদ্ধি পাবে? আমরা দেখি
যে এর আপেক্ষিক তাপ কত, 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। এর কত, এর হচ্ছে 2100 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। এর কত, 400 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। অর্থাৎ এর এক কেলভিন বাড়াতে কতটুকু তাপের প্রয়োজন, 400। এর কত 2100, এর কত 4200। অর্থাৎ আমাদের এখানে 1 কেলভিন বাড়াতে আমার সব থেকে কম তাপের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ সমান ভরের পানি, বরফ এবং তামার মধ্যে সমান পরিমাণ তাপ দিলে এর তাপমাত্রাটা সব থেকে বেশি বৃদ্ধি পাবে, তার থেকে পানির তাপমাত্রাটা সব থেকে কম বৃদ্ধি পাবে। বরফ গলনের সুপ্ত তাপ বা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আমাদের এই সংজ্ঞায় দেওয়া আছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কিলোগ্রাম বরফকে সম্পূর্ণ গলিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কিলোগ্রাম পানিতে পরিণত করতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বা বরফ গলনের সুপ্ত তাপ। একে প্রকাশ করা হয় LF অথবা ক্যাপিটাল L দ্বারা এবং এর মান হচ্ছে 3,36,000 জুল পার কিলোগ্রাম। এখন আমরা দেখি বাষ্পীভবনের সুপ্ত তাপ বা বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বা বাষ্পীভবনের সুপ্ত তাপ বলতে আমরা কি বুঝি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কিলোগ্রাম পানিকে সম্পূর্ণরূপে ফুটিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কিলোগ্রাম বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বাষ্পীভবনের সুপ্ত তাপ বা বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে। অর্থাৎ 1 কিলোগ্রাম পানিকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কিলোগ্রাম বাষ্পে পরিণত করব, তখন আমাদের যে তাপের প্রয়োজন হয় সেই তাপের মান হচ্ছে কত, 22,68,000 জুল। এবং আমরা এটাকে বলতে পারি, একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারি, LV সমান কিউ ভাগ ডেল কিউ ভাগ হচ্ছে এম। এখন আমরা তাপীয় বক্ররেখা বা বরফকে তাপ প্রদানের লেখচিত্র এটা একটু বুঝি। আমি একটি বরফ নিয়েছি যার তাপমাত্রা হচ্ছে -50 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আমি তাপ দিচ্ছি। এই লেখচিত্রের এক্স অক্ষ বরাবর আমি সময় নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা। অর্থাৎ এটাকে আমি এই যে সময় ধরে তাপ দিচ্ছি, তাহলে তাপ প্রদানের ফলে এর কি অবস্থা হচ্ছে এটা এখন আমরা এখানে দেখব। এখন আমি এই -50 ডিগ্রি সেলসিয়াসের বরফটাকে তাপ দিতে আসি, তাহলে আমরা খেয়াল করব যত সময় যাচ্ছে এর তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। তাপমাত্রা বাড়তে 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 কোথায় গিয়ে পৌঁছাবে, জিরোতে পৌঁছাবে। যখন আমি জিরোতে পৌঁছালো তখন আমি তাপ দিতে থাকলাম, কিন্তু এবার কি হবে, জিরোতে পৌঁছানোর পর এই বরফটার তাপমাত্রা আর বাড়বে না। বরফটা এবার কিসে পরিণত হওয়া শুরু করবে, পানিতে পরিণত হওয়া শুরু করবে। যতক্ষণ না সম্পূর্ণ বরফটা পানিতে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত এর আর তাপমাত্রা বৃদ্ধি পাবে না। এই যে এখানে আমি তাপ দিলাম, এই তাপটা কি করলো, বরফের তাপমাত্রাটা বৃদ্ধি করলো না, বরফটাকে পানিতে পরিণত করলো। এই যে বরফকে পানিতে পরিণত করতে যেই তাপটা প্রয়োজন হলো, এটা হলো আমাদের বরফ গলনের সুপ্ত তাপ। এখানে আমাদের কি অবস্থান করবে, বরফ, এখানে কি বরফ যোগ পানি, বরফ যোগ পানি সম্পূর্ণরূপে পানিতে পরিণত হওয়ার পরে, আমি তো সময় যাচ্ছে, আমি তাপ দিতেই আছি, এবার কি হবে, সম্পূর্ণরূপে 0 ডিগ্রির পানিতে পরিণত হওয়ার পর এর তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। বাড়তে 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 আমরা খেয়াল করব তাপমাত্রাটা যখন 100-তে পৌঁছাবে তখন আর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, এবার পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। যতক্ষণ না সম্পূর্ণ পানিটা বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর আর তাপমাত্রা বৃদ্ধি পাবে না। যখন সম্পূর্ণরূপে পানিটা বাষ্পে পরিণত হয়ে গেল তখন এর তাপমাত্রা আবার বাড়তে শুরু। অর্থাৎ এখানে আমাদের কি অবস্থান করছে, পানি, এটা আমাদের হচ্ছে পানি যোগ বাষ্প, এটা হচ্ছে আমাদের বাষ্প। আশা করি বুঝছি। এখন আমরা দেখি শীতলীকরণের বক্ররেখা। এক্স অক্ষ বরাবর আমরা সময় নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা তাপমাত্রা নিয়েছি। আমরা ধরে নিলাম যে আমার কাছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প আছে এবং আমি কি করছি, সেখান থেকে তাপ অপসারণ করছি।
তাহলে আমরা জানি তাপ যদি অপসারণ করা হয় তার তাপমাত্রা কমতে থাকে, তার তাপমাত্রা কমতে 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 100-তে পৌঁছাবে। যখন 100-তে পৌঁছাবে এবারও আমি তাপ অপসারণ করছি, কিন্তু আমরা খেয়াল করব এই অবস্থায় তাপ আর কমছে না, তাপ কমছে না, কিন্তু আমি তো তাপ অপসারণ করছি। তাহলে এই তাপটা যাচ্ছে কোথায়? এই তাপটা কি করছে? বাষ্পটা শোষণ করে পানিতে পরিণত হচ্ছে। এই তাপটা বাষ্পটা শোষণ করে পানিতে পরিণত হচ্ছে। আমরা যে বিষয়টা পড়েছিলাম যে বাষ্পীভবনের সুপ্ত তাপ, ঠিক বাষ্পীভবনের সুপ্ত তাপের সমান পরিমাণ তাপ শোষণ করে বাষ্পটা কিসে পরিণত হচ্ছে? পানিতে পরিণত হচ্ছে। এবার যখন 100°C তাপমাত্রার পানিতে পরিণত হয়ে গেল সম্পূর্ণরূপে, আমরা তাপ অপসারণ করছি, দেন আমরা খেয়াল করব এর তাপমাত্রা কমতে আসে কমতে আসে কমতে আসে, যখন 0-তে গিয়ে পৌঁছালো। এবার আমরা খেয়াল করব 0-তে গিয়ে পৌঁছানোর পরে আমরা তাপ অপসারণ করছি, কিন্তু তাপমাত্রা আর কমছে না। এবার কি হচ্ছে? পানিটা 0°র বরফে পরিণত হচ্ছে। এই যে 0°C তাপমাত্রায় পানিটা সম্পূর্ণরূপে বরফে পরিণত হওয়ার সময় যেই পরিমাণ তাপটা শোষণ করবে সেটাই হচ্ছে কি বরফ গলনের সুপ্ত তাপ। এই পরিমাণ তাপ শোষণ করে পানিটা বরফে পরিণত হবে। যখন সম্পূর্ণরূপে 0°C তাপমাত্রার বরফে পরিণত হলো, এবার আমরা যদি তাপ অপসারণ করতে থাকি, আমরা খেয়াল করব এর তাপমাত্রা কমতেই থাকবে কমতেই থাকবে। আশা করি বুঝছি। অর্থাৎ আমরা যদি খেয়াল করি এখানে আমাদের কি অবস্থান করছে? বাষ্প। এখানে আমাদের কি বাষ্প প্লাস পানি। এখানে আমাদের কি অবস্থান করছে? পানি। এখানে আমাদের কি অবস্থান করছে? পানি প্লাস পানি যোগ বরফ। এখানে আমাদের কি? বরফ। আমরা এখন একটি ক্যালোরিমিতির ম্যাথ দেখব, যে ম্যাথটা করলে সিকিউ রিলেটেড বা বরফ, পানি, তামার পাত্র, এক্ষেত্রে বরফের তাপমাত্রা বা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে, সম্পূর্ণ বরফ বলবে কিনা, বা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটা 0-র কম হবে নাকি 0-র বেশি হবে, এই টাইপ রিলেটেড যত প্রশ্ন আসবে যে কোনো প্রশ্ন আমরা করতে পারবো। চলুন শুরু করি। আচ্ছা, আমরা প্রশ্নটা দেখি। আমাদের প্রশ্নে দেওয়া আছে 2 কিলোগ্রাম ভরের একটি তামার পাত্রে 40°C তাপমাত্রার 5 কিলোগ্রাম পানি রাখা আছে। এবার পাত্রটিতে -10°C তাপমাত্রার 1.5 কিলোগ্রাম বরফ রাখা হলো। মিশ্রণের চূড়ান্ত অবস্থা ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের যে পাত্র দেওয়া আছে, এই পাত্রে আগে থেকেই কত কিলোগ্রাম পানি রাখা আছে? 5 কিলোগ্রাম পানি রাখা আছে, এবং তাপমাত্রা কত? 40°C। যখন এটা হবে তখন আমরা ধরে নিব যে এই তামার পাত্রটারও তাপমাত্রা কত? তামার পাত্র, এর ভর আমরা ধরে নিলাম m1, এবং এটা কত? 2 কিলোগ্রাম। তামার পানির তাপমাত্রাও কত ধরে নিলাম এটা T1, যেহেতু 40°C, এর তাপমাত্রা 40°C। যে পানি রাখা আছে, পানির ভরটা আমরা ধরে নিলাম m2, কত কিলোগ্রাম? 5 কিলোগ্রাম। পানির তাপমাত্রা কত? এর তাপমাত্রাটা আমরা ধর কত? 40°C। এই অবস্থায় কি করা হয়েছে? এবার কি করা হয়েছে? -10°C তাপমাত্রার 1.5 কিলোগ্রাম বরফ এই মিশ্রণে রাখা হলো। অর্থাৎ যে বরফটা এখানে রাখা হলো, বরফ, এর তাপমাত্রাটা কত? ধরে নিলাম সেটা T2 -10°C, এবং এর ভর কত? এর ভর আমরা mi ধরে নিলাম, mi 1.5 কিলোগ্রাম। এখন আমরা খেয়াল করি যে আমরা ক্যালোরিমিতি থেকেই এটা সলভ করব। ক্যালোরিমিতির নীতিতে বলা হয়েছে যে উচ্চ তাপমাত্রার বস্তু তাপ হারাবে এবং নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে যতক্ষণ না তাদের তাপমাত্রাটা সমান হয়। এক্ষেত্রে আমরা খেয়াল করি পানি এবং তামা দুইটারই তাপমাত্রা কত? 40°C, এবং বরফের তাপমাত্রা কত? -10°C। অর্থাৎ এটা নিম্ন তাপমাত্রা, এটা উচ্চ তাপমাত্রা। তাহলে আমরা বলতে পারি
পানি এবং তামার পাত্র এখানে কি করবে, তাপ ত্যাগ করবে, বরফটা কি করবে, তাপ গ্রহণ করবে। এতদূর ডিসিশন আমরা নিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, এর তাপমাত্রাটাকেও জিরোতে নিয়ে যাব, পানির তাপমাত্রাটাকেও জিরোতে নিয়ে যাব, এবং বরফের তাপমাত্রাটাকেও -10 থেকে আমরা জিরোতে নিয়ে আসব। আমরা আপেক্ষিক তাপগুলো লিখি। আমার আপেক্ষিক তাপ হচ্ছে কত, 400 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ কত, SW দিয়ে প্রকাশ করলাম, 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। বরফের SI ধরে নিলাম, এটা কত হবে, 2100 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। এখন আমরা যেইভাবে ম্যাথটা করব, প্রথমে সবকিছুকে জিরোতে নিয়ে যাব, তামার এবং পানির তাপমাত্রাটাকেও জিরোতে নিয়ে যাব, বরফের তাপমাত্রাটাকেও -10 থেকে জিরোতে নিয়ে আসব। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাতে তামার বর্জিত তাপ এটা ধরলাম আমরা Q1 সমান আমরা কি জানি, আমাদের Q এর ইকুয়েশন জানা আছে, ms ডেল থিটা বা ডেল টি। তাহলে Q1, তাহলে m1 ইন্টু s ইন্টু কি, ডেল থিটা বা ডেল থিটা। তাহলে m1 আমাদের কত, 2 কিলোগ্রাম, m1 2 কিলোগ্রাম, এর আপেক্ষিক তাপ কত, 400, এবং তাপমাত্রার পরিবর্তনটা কত, 40 থেকে একেবারে কততে পৌঁছাবে, 40 থেকে 0। তাহলে আমরা বলতে পারি 40 - 0, তাহলে কত আসলো, 32,000। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাতে পানির বর্জিত তাপ এটা ধরে নিলাম আমরা Q2। তাহলে কি হবে, m2 ইন্টু SW ডেল থিটা। SW কত, 4200, এবং ডেল থিটা 40 থেকে কত, 0। তাহলে আমরা বলবো 40 - 0। তাহলে এটা আসলো 5 ইন্টু 4200 ইন্টু 40। তাহলে আমাদের কত আসলো, 8,40,000 জুল। এবার আমরা করব 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাতে খেয়াল করি যে এবার আমরা বরফটাকে নিয়ে যাব, তাহলে বরফটা আছে -10 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে বরফের তাপমাত্রাটা কি, বরফ তাপমাত্রা তাপ গ্রহণ করবে। তাহলে পৌঁছাতে বরফের গৃহীত তাপ এটাকে আমরা ধরলাম Q3। mi si ডেল থিটা, m কত, আমরা 1.5 কিলোগ্রাম ইন্টু s, এটা কত, 2100। এবার পরিবর্তনটা সবসময় আমরা ধনাত্মক রাখবো, এজন্য বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 0 এবং -10 এর মধ্যে 0টা বড়, তাহলে 0 -10, তাহলে আমাদের কত আসলো, 1.5 ইন্টু 2100 ইন্টু -10, তাহলে আমাদের আসলো 31,500। মোট বর্জিত তাপ আমাদের কি, Q1 প্লাস Q2, এবং আমাদের এই মানটা কত আসলো, 32,000 যোগ Q2 এর মান হচ্ছে আমাদের কত, 8,40,000। আমাদের যোগ করলে কত আসে, আমাদের মোট বর্জিত তাপ গৃহীত তাপের থেকে বেশি আসছে কিনা, এখান থেকে আমরা একটা ডিসিশন নেব। আমরা মোট বর্জিত তাপকে আমরা Q দিয়ে প্রকাশ করলাম, যেহেতু মোট বর্জিত তাপ Q গ্রেটার দেন Q3, তাই যেহেতু আমাদের মোট বর্জিত তাপটা Q3 থেকে কি আসলো, বেশি আসলো, এক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারি
যে তাপমাত্রাটা অন্তত জিরোর নিচে আসবে না, হয় জিরো হবে বা জিরোর উপরে হবে। যেহেতু আমাদের মোট বর্জিত তাপ মোট গৃহীত তাপের থেকে বড়, তাই আমরা ডিসিশন নিতে পারি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা বা মিশ্রণের তাপমাত্রা জিরো বা জিরোর থেকে বেশি হবে। তাই মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হবে। এখন জিরো হবে নাকি জিরোর থেকে বেশি হবে, এই ডিসিশনটা আমরা কিভাবে নেব? এখন তাপমাত্রা জিরো হবে নাকি জিরোর থেকে বেশি হবে? জিরোর থেকে বেশি হওয়ার জন্য প্রথমে তো এই সম্পূর্ণ বরফটাকে 0 ডিগ্রির পানিতে পরিণত হতে হবে। সম্পূর্ণ বরফটা 0 ডিগ্রির পানিতে পরিণত হওয়ার পরে যদি আরো তাপমাত্রা বেশি থাকে, তাপমাত্রাটা জিরো হবে নাকি জিরোর থেকে বেশি হবে, এই জন্য আমাকে কি করতে হবে? প্রথমে সম্পূর্ণ বরফটাকে 0 ডিগ্রির পানিতে পরিণত করতে হবে। যদি 0 ডিগ্রির পানিতে পরিণত হওয়ার পরেও আরো অতিরিক্ত তাপ থেকে থাকে, তাহলে আমাদের চূড়ান্ত তাপমাত্রাটা 0 ডিগ্রির বেশি হবে। তাহলে আমরা প্রথমে এতটুকু করি যে 0 ডিগ্রির আমরা এই বরফটাকে 0 ডিগ্রির বরফে নিয়ে গেছি। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হতে গৃহীত তাপ, এটাকে আমরা ধরলাম Q4 সমান সমান কি জানি আমরা? mLF। m এর মান কত? 1.5 ইন্টু LF এর মান কত? ওই যে আমাদের বরফ গলনের সুপ্ত তাপ। তাহলে আমাদের যে মানটা আসলো 504000 জুল। এখন আমরা Q3 এবং Q4 যোগ করব। অতএব Q3 প্লাস Q4 সমান সমান আমাদের কত আসে? Q3 এর মান আমরা কত পেয়েছি? 31500 যোগ এটার মান আমরা কত পাইলাম? 5,04,000। আচ্ছা, তাহলে আমাদের মোট মানটা আসলো 5,35,500 জুল। এখন আমরা কি ডিসিশন নেব? এই Q3 এবং Q4 এর মানটা এই Q এর থেকে ছোট নাকি বড়? আমরা দেখি, যেহেতু Q গ্রেটার দেন Q3 প্লাস Q4, তাই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রির বেশি হবে। তাই মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে এবং সম্পূর্ণ বরফটা গলে পানিতে পরিণত হবে। এতটুকু ডিসিশন আমরা নিতে পারি। এখন যেহেতু আমরা ধরে নিতে পারলাম যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটা 0 ডিগ্রি থেকে বেশি হবে, আমরা ডিসিশন নিতে পেরেছি। এখন আমরা ধরে নেব মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটা 3 ডিগ্রি সেলসিয়াস। ধরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস এবং এই 3 ডিগ্রি সেলসিয়াসটা কি হবে? এই 40-এর থেকে কি হবে? কম হবে এবং এই 0-র থেকে কি হবে? বেশি হবে। তাহলে এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতিটা অ্যাপ্লাই করব। যেহেতু আমরা ডিসিশন নিতে পারলাম যে চূড়ান্ত তাপমাত্রাটা 0 ডিগ্রির বেশি হবে, তাহলে আমরা একটা তাপমাত্রা ধরে নিব যেটা আমাদের ধনাত্মক তাপমাত্রা। তাহলে ধরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটা 3 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা ক্যালোরিমিতির মূলনীতি অ্যাপ্লাই করব। ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি জানি? বর্জিত তাপ সমান গৃহীত তাপ।
এখন আমাদের বুঝতে হবে কে কে তাপ বর্জন করবে এবং কে তাপ গ্রহণ করবে। তাহলে এই তামার পাত্রটা তাপ বর্জন করবে এবং এই পানিটাও তাপ বর্জন করবে। তাহলে আমরা একবারে লিখতে পারি যে তামা তাপ বর্জন করবে এবং পানি তাপ বর্জন করবে এবং বরফটা তাপটা গ্রহণ করবে। এখন আমরা তামা তাপ বর্জন করে 40 থেকে টিতে পৌঁছাবে এবং পানিটাও তাপ বর্জন করে 40 থেকে টিতে পৌঁছাবে। তাহলে খেয়াল করি তামার বর্জিত তাপ, তাহলে M1 S, এখানে আমরা কি লিখবো 40 মাইনাস টি যোগ পানির বর্জিত তাপ, তাহলে M2 ইন্টু SW 40 মাইনাস টি। এবার বরফটা তাপ গ্রহণ করবে। বরফটা তাপ কয়ভাবে গ্রহণ করছে? প্রথমে -10 থেকে 0-তে যাবে, 0-তে গিয়ে সেটা সম্পূর্ণরূপে পানিতে পরিণত হবে এবং সম্পূর্ণরূপে পানিতে পরিণত হওয়ার পর ওই পানিটা আবার তাপ গ্রহণ করবে। তাহলে 3 ভাবে হচ্ছে। তাহলে MISI ইন্টু পরিবর্তনটা কত? একবারে আমরা করি 0 মাইনাস -10, দেন 0-তে পৌঁছানোর পর সম্পূর্ণ বরফটা এবার কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে। তাহলে MI ইন্টু LF যোগ, এবার সম্পূর্ণ বরফটা যখন পানিতে পরিণত হলো, এই পানিটা এবার 0 থেকে টিতে পৌঁছাবে। অর্থাৎ আমরা বলতে পারি MI, এবার কিন্তু আমরা SW SI লিখবো না, কি লিখবো SW, যেহেতু এবার বরফটা পানিতে পরিণত হয়ে গেছে। এখন আমরা মান বসাই, তাহলে M1 কত? 2 ইন্টু 400 ইন্টু 40 মাইনাস টি। M2 এর মান আমরা কত পেয়েছি, কত দেওয়া ছিল? 5 ইন্টু SW হচ্ছে 4200 ইন্টু 40 মাইনাস টি সমান MI আমাদের কত দেওয়া আছে? 1.5 ইন্টু SI এর মান কত? 2100 ইন্টু এটা আমাদের কত আসবে? 10 যোগ MI মান কত? 1.5 ইন্টু LF এর মান কত? 336000 যোগ MI কত? 1.5 SW 4200 ইন্টু টি মাইনাস 0, তাহলে অনলি টি। এবার আমরা যে কাজটা করব, আমরা টি গুলোকে এক পাশে নিয়ে আসবো এবং এই মানগুলোকে অপর পাশে নিয়ে যাব। তাহলে আমাদের কি আসলো? 800 টি, আমাদের এখানে কত আছে? 21000 টি, এবং এই মানটাকে আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস 6300 টি। এই মানগুলোকে আমরা অপর পাশে নিয়ে যাব। তাহলে কত আসতেছে? আগে থেকে আমাদের কত আছে? 31500 যোগ 0 যোগ এটাও 32000 এ পাশে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে? মাইনাস 32000। এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস মান দাঁড়াবে মাইনাস 8,40,000। তাহলে আমাদের মান আসলো 336,500। আমাদের এই মানটাও মাইনাস আসবে। তাহলে আমরা টিটাকে এই পাশে রেখে পার করে দিই, 336,500 ভাগ এই মানটা, তাহলে 28,100। এই মাইনাস আগেই কেটে দিয়েছি। তাহলে আমাদের মান আসলো 11.97। অতএব আমরা বলতে পারি চূড়ান্ত তাপমাত্রা 11.97 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝছি। এখন আমরা ক্যালোরিমিতির আরেকটি ম্যাথ দেখি। আমাদের ম্যাথটি আছে 5 কিলোগ্রাম ভরের একটি তামার পাত্রে
20°C তাপমাত্রার 2 কিলোগ্রাম পানি রাখা আছে। এবার পাত্রে -10°C তাপমাত্রার 1.5 কিলোগ্রাম বরফ রাখা হলো। মিশ্রণের চূড়ান্ত অবস্থা ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের যে পাত্র দেওয়া আছে তার ভর হচ্ছে 5 কিলোগ্রাম, এবং যেহেতু প্রথমে পানি এবং তামার পাত্রটা ছিল এবং ওই তাপমাত্রাটা কত 20°C, তাই পানির তাপমাত্রাও হচ্ছে 20°C এবং তামার পাত্রের তাপমাত্রাও 20°C। পানির পরিমাণ 2 কিলোগ্রাম, পানির তাপমাত্রাও তাহলে 20°C। পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন, এবং তামার আপেক্ষিক তাপ আমরা জানি 400 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। আমাদের বরফ রাখা আছে 1.5 কিলোগ্রাম এবং বরফের তাপমাত্রা কত -10°C, এবং বরফের আপেক্ষিক তাপ আমরা কত জানি 2100 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। এখন আমরা কিভাবে ডিসিশন নিব যে সম্পূর্ণ বরফ গলবে কিনা, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে, চলুন দেখা যাক। তাহলে আমরা জানি যে উচ্চ তাপমাত্রার বস্তু কি করবে, তাপ বর্জন করবে, এবং নিম্ন তাপমাত্রার বস্তু বরফটা তাপ গ্রহণ করবে। আমরা প্রথমে 0-তে যাব। 0°C তাপমাত্রায় পৌঁছাতে তামার বর্জিত তাপ Q1 ধরলাম, তাহলে আমরা কি লিখবো m1 s ইন্টু ডেল থিটা। তাহলে m1 আমাদের কত 5 ইন্টু s কত 400, ডেল থিটা আমাদের কত 20 থেকে কততে পৌঁছাবে 0, তাহলে 20 মাইনাস 20 মাইনাস 0 জুল। 0°C তাপমাত্রায় পৌঁছাতে পানির বর্জিত তাপ কত, তাহলে m2 sw ইন্টু ডেল থিটা। m2 এর মান আমরা কত জানি 2 কিলোগ্রাম পানি, sw কত জানি 4200, এবং ডেল থিটাটা কি হবে 20 মাইনাস 0, তাহলে আমাদের কত আসলো 2। এবং 0°C তাপমাত্রায় পৌঁছাতে বরফের গৃহীত তাপ এটাকে আমরা Q2 ধরি, এটা আমরা ধরি Q3, ঠিক আছে। তাহলে mi si ডেল থিটা, mi আমাদের কত 1.5 ইন্টু 2100 ইন্টু কত 0 মাইনাস -10, তাহলে কি আসলো 1.5 ইন্টু 2100 গুণন 10। এখন আমরা মোট বর্জিত তাপ এবং এই গৃহীত তাপের তুলনা করব। আমাদের কত আসলো, আমাদের মান আসলো 40,000 যোগ 168,000 208,000 এত জুল। এখন আমরা খেয়াল করি যেহেতু আমাদের মোট বর্জিত তাপটা এই গৃহীত তাপের থেকে বড়, তাহলে আমরা ডিসিশন নিতে পারবো যে চূড়ান্ত তাপমাত্রা হয় 0 হবে না হয় 0 থেকে বেশি হবে। যেহেতু Q গ্রেটার দেন Q3, তাই তাপমাত্রা 0°C বা 0°C এর বেশি হবে। এখন আমরা এই ডিসিশনটা নিব 0 হবে নাকি 0-র বেশি হবে। এজন্য 0-র বেশি হওয়ার জন্য আগে এই বরফটাকে কি সম্পূর্ণরূপে পানিতে পরিণত হতে হবে।
জিরো হবে নাকি জিরোর থেকে বেশি হবে? জিরোর থেকে বেশি হওয়ার জন্য আগে এই বরফটাকে সম্পূর্ণরূপে পানিতে পরিণত হতে হবে, দেন পানির তাপমাত্রাটা, তারপর তাপমাত্রাটা বাড়বে। তাহলে আমরা আগে এই বরফটাকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে কতটুকু তাপের প্রয়োজন হয় সেটা নির্ণয় করব। এবার আমরা এই ডিসিশনটা নিব যে তাপমাত্রাটা 0 হবে নাকি জিরোর বেশি হবে। জিরোর বেশি হওয়ার জন্য আগে সম্পূর্ণ বরফটাকে পানিতে পরিণত হতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলতে, এখানে আমরা বলতে পারি সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় তাপ, আমরা এটার নাম দিই Q4। তাহলে কি বলবো, MI ইন্টু LF। MI এর মান কত, 1.5, এবং এটার মান আমরা জানি 3,36,000। আমাদের এই মোট মানটা আসলো কত, এই মানটা আসলো 5,04,000 জুল। এখন আমরা যোগ করব, যেহেতু Q3 প্লাস Q4, আচ্ছা আগে আমরা এটা বের করি। Q3 প্লাস Q4 কত আসে আমাদের? Q3 হচ্ছে 31,500 যোগ 5,04,000 যোগ 5,04,000, তাহলে আমাদের মোট মানটা কত আসলো? আমাদের মোট মান আসলো 5,35,500 জুল। এখন আমরা ডিসিশন নিব এই Q3 প্লাস Q4টা এই Q এর থেকে ছোট নাকি বড়। আমাদের এটা আসলো 5,35,000 আর এটা আসলো আমাদের কত, 2,08,000। তাহলে আমরা বলতে পারি যেহেতু Q3 প্লাস Q4 গ্রেটার দেন Q, তাই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমাদের এই গৃহীত তাপটা বেশি আসলো, এখান থেকে আমরা ডিসিশন নিতে পারছি যে তাপমাত্রাটা 0 হবে বা 0-র থেকে বেশি হবে। যেহেতু এই মানটা আমাদের কি আসলো, Q এর থেকে বড় আসলো, তাহলে তাপমাত্রাটা 0-ই হবে। যদি এই মানটা বড় আসতো তাহলে আমরা ডিসিশন নিতাম এর আগের ম্যাথটার মতো যে তাপমাত্রাটা 0-র থেকে বেশি হবে। এখন এখানে একটা প্রশ্ন আসে, হ্যাঁ চূড়ান্ত তাপমাত্রাটা আমাদের 0 হবে। আমরা খেয়াল করলাম যে সম্পূর্ণ বরফটা গলার জন্য যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ কিন্তু এখানে নেই। তাহলে আমরা বলতে পারি, এই ডিসিশনটাও নিতে পারি যে এখানে সম্পূর্ণ বরফ গলবে না। এখন যদি আমাদের প্রশ্নে জানতে চায় যে কতটুকু বরফ গলবে, আমাদের প্রশ্নে কিন্তু জানতে চেয়েছে মিশ্রণের চূড়ান্ত অবস্থা কি। এখন চূড়ান্ত অবস্থা বলতে কতটুকু বরফ আছে, কতটুকু বরফ গলবে, কতটুকু পানি হইল, এটাও। তাহলে আমরা এখন সম্পূর্ণ বরফ গলবে না, তাহলে কতটুকু বরফ গলবে, ধরি m কিলোগ্রাম বরফ গলে পানিতে পরিণত হবে। তাহলে আমাদের কার মান প্রয়োজন, এই মানটার প্রয়োজন। তাহলে ওইটা এই পাশে নিয়ে আসি, 336, এবং এই মানগুলো সব এ পাশে নিয়ে যাই, এটা মাইনাস হবে, তাহলে -16800 আমাদের আসলো 1,76,500। অতএব n সমান আমরা বলতে পারি -1, এই মাইনাস আমরা কেটে দিলাম, তাহলে 176 0.52 কিলোগ্রাম, অর্থাৎ আমাদের এতটুকু বরফ গলবে। অতএব বরফ গলবে 0.52 কিলোগ্রাম। তাহলে কতটুকু বরফ অবশিষ্ট থাকবে, তাহলে আমাদের ওইটাও বলতে পারি যে বরফ অবশিষ্ট থাকে
বরফ অবশিষ্ট থাকে 1.5 মাইনাস 0.52। তাহলে 1.5 মাইনাস 0.5 0.98 কিলোগ্রাম, এতটুকু বরফ আমাদের অবশিষ্ট থাকবে। এবার আমরা ক্যালোরিমিতির আরেকটি ম্যাথ দেখি। আমাদের ম্যাথে দেওয়া আছে 3 কিলোগ্রাম ভরের একটি তামার পাত্রে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 0.5 কিলোগ্রাম পানি রাখা আছে। এবার পাত্রটিতে -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 10 কিলোগ্রাম বরফ রাখা হলো। মিশ্রণের চূড়ান্ত অবস্থা ব্যাখ্যা করো। আমাদের পানি রাখা আছে কতটুকু? 0.5 কিলোগ্রাম, এবং যেই বরফটা নিছি এই বরফের ভর হচ্ছে কত? তাহলে বরফ আমাদের আছে কত? আইস 10 কেজি। বরফের তাপমাত্রা আমরা ধরে নিলাম T1 কত? -50 ডিগ্রি সেলসিয়াস, এবং এর আপেক্ষিক তাপ আমরা কত জানি? 2100 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। আমাদের যে পানির ভর আমরা ধরে নিলাম M2 কত? 0.5 কিলোগ্রাম। পানির তাপমাত্রাটা 10 ডিগ্রি সেলসিয়াস। পানির আপেক্ষিক তাপ আমরা কত জানি? 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। তামার পাত্র, তামার পাত্রের ভর এমন ধরে নিলাম কত? 3 কেজি। এর তাপমাত্রা কত হবে? T2 10 ডিগ্রি সেলসিয়াস, এবং এর আপেক্ষিক তাপ আমরা কত জানি? 400 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। এখন আমাদের চূড়ান্ত অবস্থা ব্যাখ্যা করতে বলছে। এজন্য আমরা বরাবরের মতো এর আগের ম্যাথগুলোর মতো যেটা করব, প্রথমে জিরোতে যাব। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাতে তামার বর্জিত তাপ, একে ধরলাম আমরা Q1। M1 is del theta। M1 এর মান আমরা কত? 3 কিলোগ্রাম ইন্টু S এর মান কত? 400 ইন্টু ডেল থিটা 10 থেকে 0। তাহলে কত আসবে আমাদের? 12,000 জুল। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাতে পানির বর্জিত তাপ, এটাকে আমরা ধরলাম Q2। Q2 এর মান আমাদের কত আসবে? M2 SW ডেল থিটা। M2 আমরা কত ধরে নিয়েছি? 0.5 ইন্টু SW আমাদের কত? 4200 ইন্টু ডেল থিটা 10 মাইনাস 0, কারণ পানিটা 10 থেকে 0-তে পৌঁছাবে। তাহলে আমাদের মান আসলো 21,000। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাতে বরফের গৃহীত তাপ, আমরা ধরে নিলাম Q3। Q3 সমান আমাদের কি? MIS SI ডেল থিটা। তাহলে MI আমাদের কত দেওয়া আছে? 10 ইন্টু SI কত? 2100 ইন্টু ডেল থিটাটা আমার -50 থেকে কততে পৌঁছাবে? 0-তে পৌঁছাবে। তাহলে এই মানটা তো আমরা কখনো মাইনাস নিয়ে আসতে পারবো না, তাহলে 0 মাইনাস
-50 আমাদের আসলো 10,50,000 জুল। এখন তাহলে মোট বর্জিত তাপ বের করি। মোট বর্জিত তাপ Q সমান সমান Q1 প্লাস Q2। তাহলে আমাদের আসলো যেহেতু আমাদের গৃহীত তাপটা বর্জিত তাপের থেকে বড়, যেহেতু কিউ এর থেকে আমাদের Q3 বড়, অর্থাৎ গৃহীত তাপটা এবার বেশি আসলো, তাই আমরা ডিসিশন নিতে পারি তাপমাত্রা হয় 0 হবে, না হয় 0 থেকে কম হবে। তাই এখন 0 হবে নাকি 0 থেকে কম হবে? 0 থেকে কম হওয়ার ডিসিশনটা আমরা নিব কিনা? তাহলে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর কম হওয়ার জন্য পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত হতে হবে। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত হতে পানির বর্জিত তাপ, এটা আমাদের এখন নির্ণয় করতে হবে। পানির বর্জিত তাপ এটা আমরা ধরে নিলাম Q4 ইকুয়াল টু কি mLF। তাহলে m এর মান আমরা জানি কত, সরি m2 0.5 ইনটু আমাদের মান আসলো 1,68,000 জুল। এবার আমাদের অতএব মোট বর্জিত তাপ আমরা কি লিখতে পারি, Q যোগ Q4। তাহলে Q এর মান আমাদের কত পেয়েছি, 33,000 যোগ 168,000, আমাদের মোট মান কত আসলো 201,000 জুল। এখন আমরা এই মোট বর্জিত তাপ এবং এখানকার গৃহীত তাপের দিকে তাকাই, আমরা কি দেখতে পাচ্ছি, এই গৃহীত তাপটা এই মোট বর্জিত তাপের থেকে বড়। এ থেকে আমরা ডিসিশন নিতে পারি তাপমাত্রাটা 0-র নিচে পৌঁছাবে, 0-র নিচে নেমে আসবে। এখন আমরা এই মোট বর্জিত তাপ এবং মোট গৃহীত তাপের দিকে তাকাবো। দেখতে পাচ্ছি যে মোট বর্জিত তাপের থেকে মোট গৃহীত তাপটা কি বেশি, অর্থাৎ 0 ডিগ্রির বরফে পরিণত হওয়ার পরেও আমাদের গৃহীত তাপটা বেশি, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রাটা 0-র নিচে নেমে আসবে। তাই আমরা ধরে নিতে পারি যে তাপমাত্রাটা চূড়ান্ত তাপমাত্রাটা মাইনাস কোনো একটা তাপমাত্রা। এজন্য আমরা এবার ধরে নিব যে চূড়ান্ত তাপমাত্রা -T ডিগ্রি সেলসিয়াস। অতএব যেহেতু মোট বর্জিত তাপ, এটাকে আমরা একটা নাম দেই Q5, যেহেতু Q5 Q3 এর থেকে ছোট, তাই চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর কম। আশা করি বুঝছি। ধরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা -T ডিগ্রি সেলসিয়াস। অতএব ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি জানি, বর্জিত তাপ সমান গৃহীত তাপ। এখানে কে তাপ বর্জন করবে, পানি তাপ বর্জন করবে এবং তামার পাত্রটা তাপ বর্জন করবে। আমরা যদি খেয়াল করি, তামার পাত্রটা ডিরেক্ট 10 ডিগ্রি সেলসিয়াস থেকে টিতে পৌঁছাবে, -Tতে পৌঁছাবে, কিন্তু পানিটা সরাসরি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে -Tতে পৌঁছাবে না। কয়েকটা ধাপ আছে। প্রথমে পানিটা 10 থেকে 0-তে পৌঁছাবে, 0-তে গিয়ে সেটা 0 ডিগ্রির বরফে হবে, দেন তার তাপমাত্রাটা -Tতে পৌঁছাবে।
এখন আমরা দেখি, তাহলে m2 ইন্টু SW ডেল থিটা, দেন পানিটা বরফে পরিণত হবে, এজন্য সে m2 LF পরিমাণ তাপ বর্জন করবে। পানিটা বরফে পরিণত হওয়ার পরে 0 ডিগ্রির বরফ হলো, এবার 0 ডিগ্রির বরফটা কি করবে, -T ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে। তাহলে m2 ইন্টু, এবার কিন্তু আমি এখানে SW দিতে পারবো না, আমাদেরকে SI দিতে হবে, কারণ এই পানিটা আর পানি নেই, এটা কি হয়ে গেছে 0 ডিগ্রির বরফ, ইন্টু ডেল থিটা। এবার তামার পাত্রে কি হবে m1 S ইন্টু ডেল থিটা। কে তাপ গ্রহণ করবে, এই -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফটা, তাহলে mi ইন্টু SI ডেল থিটা। m2 এর মান আমাদের কত, 0.5 ইন্টু 4200 ইন্টু ডেল থিটা, প্রথমে 10 থেকে 0 যোগ m2 আমাদের 0.5 ইন্টু LF এর মান কত জানি 336000 যোগ m2 আমাদের কত 0.5 ইন্টু SI কত 2100, কারণ এটা এবার 0 ডিগ্রির বরফে পরিণত হয়ে গেছে, পানিটা 0 ডিগ্রির বরফে পরিণত হয়ে গেছে, এর জন্য আমরা এখানে বরফের আপেক্ষিক তাপটা লিখব। পরিবর্তনটা কি 0 ডিগ্রির বরফ থেকে -T ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত হবে, তাহলে −T, এটা কি হবে, এটা তামার, তাহলে এর ভর কত 3 ইন্টু এর S কত 400 ইন্টু ডেল থিটাটা কত হবে 10 - T। এবার বরফ কে তাপ গ্রহণ করবে, বরফ তাপ গ্রহণ করবে, তাহলে বরফের ভর হচ্ছে 10 ইন্টু SI কত 2100 ইন্টু কি হবে -50 ডিগ্রি থেকে -T তে পৌঁছাবে, তাহলে কোনটা বড়, এটা বড়, -50 টা ছোট, তাহলে -T -50, তাহলে আমাদের এই মানটা কত আসলো 21000 যোগ এই মানটা আমাদের কত আসবে 1680, এই মানটা আমাদের কত আসবে +T, তাহলে 0.5 ইন্টু, তাহলে 1050T যোগ 12000, দেন মাইনাস কি হয়ে প্লাস, তাহলে 3 ইন্টু প্লাস 1200T, আমাদের এই মানটা কত আসবে 10 ইন্টু 2100, তাহলে আসবে -21000T, মাইনাসে প্লাস, কি আসবে 10 ইন্টু 2100 ইন্টু 50, তাহলে আমাদের আসলো 105। তাহলে এবার আমরা টি গুলাকে এই পাশে রাখবো এবং মানগুলোকে ওই পাশে নিয়ে যাব, তাহলে আমাদের কি আছে 1050T প্লাস এটা আছে 00T, এই মানটা একেবারে এই পাশে নিয়ে আসি, প্লাস 21000T, আমরা এই মানগুলোকে এ পাশে নিয়ে যাব, তাহলে এটা নিয়ে যাব এটা এবং আমাদের এটা, তাহলে এখানে কি আছে আমাদের 105 মাইনাস, তাহলে একবারে করতে পারি যোগ যোগ 500, তাহলে আমাদের এখানে যেটা আসবে, তাহলে আমাদের আসলো 23250T সমান, আমরা ক্যালকুলেশন একবারে করি 10000 মাইনাস, আমাদের এটা যোগ করে আসলো 190200,
তাহলে আমরা দেখি আমাদের এই মানটা আসলো 859800। অতএব টি সমান আমরা কি লিখতে পারি, জিরো। তাহলে আমাদের এই মানটা আসলো 36.98, অর্থাৎ আমাদের টি এর মান কত আসলো 36.98। অতএব আমরা চূড়ান্ত তাপমাত্রা কত বলতে পারি, অতএব চূড়ান্ত তাপমাত্রা আমাদের, যেহেতু এই মানটা আমাদের পজিটিভ আসে কিন্তু আমরা মানটা ধরে নিয়েছি কি মাইনাস, তাহলে আমরা বলতে পারি -36.98 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝছি। ক্যালোরিমিতির এই তিনটি ম্যাথ যদি আমরা খুব ভালোভাবে বুঝে থাকি তাহলে আশা করা যায় যে ক্যালোরিমিতি বিষয়ক যে কোনো প্রশ্ন আসুক আমরা পারবো। ধন্যবাদ। আর আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।